সুপ্রিয় ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা যারা দ্বিতীয় সেমিস্টারে এই মুহূর্তে পড়াশোনা করছো এবং পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি রয়েছে, তোমাদের জন্য আজকের আমাদের 101% অর্থাৎ 100% এর চেয়েও বেশি কমন গ্যারান্টি সাজেশন থাকছে আজকের এই ভিডিওতে। তোমরা যে কোনো স্কুল থেকেই পড়ো না কেন, এই সাজেশন তোমাদের স্কুলে প্রত্যেকটি স্কুলেই কিন্তু এই সাজেশন থেকে প্রশ্ন আসবে, এই গ্যারান্টি কিন্তু থাকছে। তাহলে তোমাদের যদি রাষ্ট্রবিজ্ঞান থেকে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটা তোমাদের জন্য। এছাড়া আমরা 101% কমন বাংলা সাজেশন নিয়ে এসেছি, পাশাপাশি অন্যান্য সাজেশনগুলিও আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি। তো আপলোড চলবে। তোমরা প্রত্যেকটি সাজেশন সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং তোমার বন্ধুদেরও এই ভিডিওটি একটু শেয়ার করে দিও। প্রথমে দেখো একাদশ শ্রেণী অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2025 অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স। প্রথম দেখো অধ্যায় 1 তোমাদের রাজনৈতিক তত্ত্বের মৌলিক ধারণা। এই অধ্যায় থেকে তোমাদের জেনে রাখো যে 8 নম্বর আসবে, 6 নম্বরে একটি প্রশ্ন আসবে, 2 নম্বরে একটি প্রশ্ন আসবে। তো বেশ কিছু প্রশ্ন বলে দিচ্ছি, সেই প্রশ্নগুলি তোমরা খাতায় লিখে প্র্যাকটিস করো। প্রথমে দেখো আমরা চলে আসছি এখানে 6 নম্বরের প্রশ্ন। প্রতিটি প্রশ্নের মান 6। প্রশ্নগুলো তোমরা একটু তোমাদের খাতা পেন বার করো, অথবা আমাদের চ্যানেলের নাম দিয়ে তোমরা কিন্তু লিখে রাখতে পারো। আমাদের চ্যানেলের নাম এনজয় এক্সাম। তোমরাও এবার পরীক্ষায় করবে এনজয়। তো এনজয় এক্সাম লিখো এবং এই প্রশ্নগুলো লিখে রাখো। পরীক্ষার পর তোমরা মিলিয়ে নেবে, অথবা তোমাদের বই যেটা রয়েছে সেই বইয়ে তোমরা কিন্তু দাগ নিয়ে নিতে পারো। প্রথম দেখো এই অধ্যায় থেকে প্রথম প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 6। আইন ও স্বাধীনতার সম্পর্ক আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো আইন ও স্বাধীনতার সম্পর্ক একটু ঘুরিয়ে দিয়ে যদি আসে, আইনের সংজ্ঞা দাও, আইনের বৈশিষ্ট্যগুলি লেখো, এটা দেখছো। পাশাপাশি দেখো স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতার বিভিন্ন রূপ বা প্রকারভেদ আলোচনা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট, বারবার কিন্তু এগুলো পরীক্ষায় রিপিট হয়। আচ্ছা নেক্সট, ন্যায়, স্বাধীনতা এবং সাম্যের পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। ন্যায়, স্বাধীনতা ও সাম্য। তারপর দেখো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝো। তো এই যে মাত্র কটি কোশ্চেন দিয়েছি, এই কোশ্চেনগুলোর মধ্যে তোমরা আশা করছি একটা কিন্তু কমন পেয়ে যাবে। এরপর দেখো প্রতিটি প্রশ্নের মান 2, অর্থাৎ 2 নম্বরের জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলো দেখবে। দেখো 2 নম্বরের জন্য কতগুলি প্রশ্ন দেখে রাখো, ইম্পর্টেন্ট। মার্ক্সবাদীদের মতে আইন বলতে কি বোঝায়, পাশাপাশি আন্তর্জাতিক সাম্য কাকে বলে বা কি, সামাজিক ন্যায় বলতে কি বোঝো, অর্থনৈতিক সাম্য কী এবং জাতীয় স্বাধীনতা কাকে বলে। তো এই প্রশ্নগুলো ছিল প্রথম অধ্যায় থেকে, অর্থাৎ রাজনৈতিক তত্ত্বের মৌলিক ধারণা, এই অধ্যায় থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এরপর আমরা চলে আসবো দ্বিতীয় অধ্যায়, জাতি ও জাতীয়তাবাদ। দেখো এখানে তোমাদের 4 নম্বরে প্রশ্ন আসবে, প্রতিটি প্রশ্নের মান 4। মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন দেখে নাও। জাতীয়তাবাদ সপক্ষে মূল যুক্তিগুলি উল্লেখ করো, মোস্ট ইম্পর্ট্যান্ট। নেক্সট, জাতীয় জনসমাজের উপাদানগুলি আলোচনা করো। 3 নম্বর দেখো জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য আলোচনা করো। 4 নম্বর থাকছে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারটি ব্যাখ্যা করো। 5, জাতীয়তাবাদের বৈশিষ্ট্যগুলি লেখো। তো দেখো আরও একবার বলে দিই, জাতীয়তাবাদের সপক্ষে মূল যুক্তিগুলি উল্লেখ করো, জাতীয় জনসমাজের উপাদানগুলি আলোচনা করো, জাতীয় রাষ্ট্রের মধ্যে পার্থক্য আলোচনা করো, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারটি ব্যাখ্যা করো, অথবা জাতীয়তাবাদের বৈশিষ্ট্যগুলি লেখো। তো দ্বিতীয় অধ্যায় থেকে মাত্র এই 5টি কোশ্চেন তোমাদের 4 নম্বরের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। এরপর 2 নম্বরের জন্য দেখো কি করবে। 2 নম্বরের জন্য বেশ কিছু প্রশ্ন যেগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো প্রশ্ন। জাতি বলতে কি বোঝো, জনসমাজ বলতে কি বোঝো, জাতীয় জনসমাজ এবং জাতির মধ্যে দুটি পার্থক্য লেখো। দেখো জাতি বলতে কি বোঝো, জনসমাজ বলতে কি বোঝো, এই দুটো করলে পরের কোশ্চেনটাও কিন্তু তোমরা এক্সেপশনাল পারবে, দুটি পার্থক্য লিখে দিতে পারবে। জাতীয় রাষ্ট্রের মধ্যে দুটি পার্থক্য, এটাও তোমরা পারবে। আচ্ছা এরপর দেখো জাতীয়তাবাদের জনক কাকে বলে, এর মূল নীতি কী, বিকৃত জাতীয়তাবাদ বলতে কি বোঝো, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার এর দুটি সপক্ষে যুক্তি দাও। তোমরা দুটো বলেছি, তোমরা অন্তত 3, 4, 5টা করবে। আচ্ছা জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার নীতির বিপক্ষে দুটি যুক্তি দাও। তো এগুলো ছোট প্রশ্ন, পাশাপাশি বড় প্রশ্ন হিসেবেও চলে আসতে পারে। অথবা দেখো এক জাতি এক রাষ্ট্র, এই নীতির বিপক্ষে দুটি যুক্তি লেখো। ওকে, এই কোশ্চেনগুলো দেখছো তোমরা দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জাতি ও জাতীয়তাবাদ, এই অধ্যায় থেকে। চলো আমরা চলে আসবো নেক্সট অধ্যায়, তৃতীয় অধ্যায়, সরকারের বিভিন্ন রূপ। দেখো এই অধ্যায় থেকে 8 নম্বরে প্রশ্ন আসবে,
6 নম্বরে একটি আসবে এবং 2 নম্বরে একটি প্রশ্ন আসবে। প্রতিটি প্রশ্নের মান 6। দেখো 6 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, আশা করছি এগুলোর মধ্যে তোমরা পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, গণতন্ত্র কাকে বলে? গণতন্ত্রের সুবিধা এবং অসুবিধাগুলি ব্যাখ্যা করো। নেক্সট, গণতন্ত্র কাকে বলে? এর বিভিন্ন রূপগুলি আলোচনা করো। দেখো একটাই প্রশ্ন, দুবার কিন্তু আমরা দিলাম। গণতন্ত্র কাকে বলে, সুবিধা অসুবিধা, প্লাস গণতন্ত্র কাকে বলে, এর বিভিন্ন রূপগুলো আলোচনা করো। আচ্ছা, আরও দেখো গণতন্ত্রের বৈশিষ্ট্য, অর্থাৎ গণতন্ত্র ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এবছর। গণতন্ত্রটা তোমরা দেখছো ভালো করে। দেখো কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার অসুবিধা বা ত্রুটিগুলি ব্যাখ্যা করো। এবার এই অধ্যায় থেকে 2 নম্বরের জন্য দেখো, গণতন্ত্রের মূল কথা কি? পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলতে কী বোঝো? নেক্সট, সর্বগ্রাসীবাদের 2টি মৌলিক বৈশিষ্ট্য উল্লেখ করো। কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার 2টি বৈশিষ্ট্য লেখো। 5, গণতন্ত্রের 2টি গুণ। দেখো গণতন্ত্রের 2টি গুণ বা শর্ত বা সুফল, এগুলো কিন্তু তোমরা দেখছো, সুফল কুফল দুটোই দেখবে। গণতন্ত্রের সাফল্যে সর্বজনীন শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন কে? কে প্রথম গণতন্ত্রের সাফল্যে সর্বজনীন শিক্ষা চালু করতে হবে এরকম গুরুত্ব আরোপ করেন কে? ওকে, এরপর চলে আসছি চতুর্থ অধ্যায়, সমকালীন ভারতীয় রাষ্ট্রচিন্তা ও অগ্রণী চিন্তাবিদগণ। দেখো এখানে 6 নম্বরে একটি প্রশ্ন করতে হবে, অর্থাৎ 6 নম্বরের প্রশ্নই তোমাদের আসবে, এখান থেকে কোনো 2 নম্বরের প্রশ্ন আসবে না। তো 6 নম্বরের প্রথম প্রশ্ন দেখো, মোস্ট ইম্পর্ট্যান্ট চলে আসবে তোমাদের। এই যে মাত্রই 3-4টি প্রশ্ন দিয়েছি, 5-6টি, তো এর মধ্যে তোমাদের একটা কিন্তু গ্যারেন্টি কমন থিং কিন্তু আসছে, নো চিন্তা। আচ্ছা দেখো প্রথম প্রশ্ন, গান্ধীজির রাজনৈতিক দর্শনের মূল সূত্রগুলি আলোচনা করো, অথবা গান্ধীজির চিন্তাধারার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, খুব ভালো করে স্টার মার্ক করো, 5টা স্টার দাও। ওকে, গান্ধীজির রাজনৈতিক দর্শনের মূল সূত্র আলোচনা করো, অথবা গান্ধীজির চিন্তাধারার মূল বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট, অহিংসা সম্পর্কে গান্ধীজির ধারণা ব্যাখ্যা করো। 3 নম্বর, গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন দেখো, স্বামী বিবেকানন্দের সামাজিক সংস্কারগুলি সম্পর্কে আলোচনা করো। 5, জাতীয়তাবাদী সম্পর্কে নেতাজি সুভাষচন্দ্র বসুর চিন্তাধারা ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট, নেতাজি সুভাষচন্দ্র বসুর চিন্তাধারাটা, স্বামী বিবেকানন্দের সামাজিক সংস্কার দেখবে, গান্ধীর সত্যাগ্রহ বা অহিংসা ধারণাটি ব্যাখ্যা করো এটি। আর একটি হচ্ছে আমাদের মৌলানা আবুল কালাম আজাদের স্বাধীনতা সম্পর্কিত ধারণা বা শিক্ষা সম্পর্কিত ধারণা আলোচনা করো। তো এগুলোর মধ্যেই তোমরা পেয়ে যাবে, আমরা গ্যারেন্টি থাকছে, আমাদের আশা রাখছি। ওকে, এরপর চলে আসবো পঞ্চম অধ্যায়। দেখো মৌলিক অধিকারের অর্থ, প্রকৃতি, নির্দেশমূলক নীতি ও কর্তব্যসমূহ, এই অধ্যায় থেকে প্রথম প্রশ্ন তোমাদের দেখো, এখানে দ্বিতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানী পঞ্চম যে অধ্যায়, 40 নম্বরের মধ্যে 6 নম্বর আসবে তোমাদের, তার মধ্যে 4 নম্বরে একটি প্রশ্ন, 2 নম্বরে একটি প্রশ্ন, অর্থাৎ 4, 2, 6 আসবে। প্রথম দেখো 4 নম্বরের প্রশ্ন হিসেবে, নির্দেশমূলক নীতিগুলি সংক্ষেপে উল্লেখ করো। নির্দেশমূলক নীতি মোস্ট ইম্পর্টেন্ট, আবার বলছি, এই নির্দেশমূলক নীতিগুলি তোমাদের পরীক্ষায় চলে আসতে পারে। নির্দেশমূলক নীতিগুলি সংক্ষেপে উল্লেখ করো, অথবা বলতে পারে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলি আলোচনা করো। নেক্সট, অধিকার ও মানব অধিকারের মধ্যে পার্থক্য লেখো। 4 নম্বর, নাগরিক কর্তব্য বলতে কী বোঝো? ভারতীয় সংবিধানে উল্লেখিত নাগরিকদের কর্তব্যগুলি লেখো। 5, নির্দেশমূলক নীতি বলতে কী বোঝো? নির্দেশমূলক নীতিসমূহের বৈশিষ্ট্য লেখো। দেখো নির্দেশমূলক নীতিটা মোস্ট ইম্পর্টেন্ট, ঘুরে ফিরে আসছে। অধিকার, মানব অধিকারটাও ইম্পর্টেন্ট, ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারটা দেখবে। আচ্ছা নেক্সট, ভারতীয় সংবিধানে উল্লেখিত যে মৌলিক কর্তব্য আর মৌলিক অধিকার, এটা দেখছো। আর নির্দেশমূলক নীতির গুরুত্ব বা তাৎপর্য, একই কোশ্চেন বারবার রিপিট কিন্তু করা হয়েছে। নির্দেশমূলক নীতির সংক্ষেপে উল্লেখ করো, ওটা করলেই নির্দেশমূলক নীতির গুরুত্ব তাৎপর্য ব্যাখ্যা হয়ে যাবে। আচ্ছা, 2 নম্বরের প্রশ্নের জন্য কি কোন কোন প্রশ্ন দেখবে একবার দেখে নাও। নৈতিক অধিকার কাকে বলে? ভারতীয় সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলি কী কী? নির্দেশমূলক নীতি বলতে কী বোঝো? ভারতীয় সংবিধানে উল্লেখিত 2টি নির্দেশমূলক নীতি লেখো, অথবা মৌলিক অধিকারের 2টি বৈশিষ্ট্য লেখো। তো এই কোশ্চেনগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এরপর চলে আসবো আমরা ষষ্ঠ অধ্যায়, অর্থাৎ নির্বাচন ও প্রতিনিধিত্ব, এই অধ্যায় থেকে প্রতিটি প্রশ্নের মান দেখো রয়েছে তোমাদের 4 নম্বর। প্রথম, ভারতীয় নির্বাচন কমিশন, তাহলে বললাম কি ষষ্ঠ অধ্যায় চলে এসো। প্রথম প্রশ্ন 4 নম্বরের প্রশ্ন দেখো, ভারতীয় নির্বাচন কমিশনের ক্ষমতা এবং কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। তা নির্বাচন কমিশনের ক্ষমতা, কার্যাবলী মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু, নির্বাচন কমিশনে কী কার্যাবলী রয়েছে, অথবা নির্বাচন কমিশনের গঠন সম্পর্কে ব্যাখ্যা করো। নেক্সট, ফার্স্ট দ্য পোস্ট পদ্ধতি বা সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতির এর বৈশিষ্ট্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা। আর 4 নম্বর দেখো, ভারতে PR সিস্টেম
এর পরিবর্তে এফপিটিপি এই সিস্টেম গ্রহণ করেছে কেন? ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম, এফপিটিপি এই সিস্টেম গ্রহণ করেছে কেন? একটি কোশ্চেন দেখো, ফার্স্ট পাস্ট দ্য পোস্ট ব্যবস্থার সুবিধাগুলি আলোচনা করো। তো আশা করছি আমরা এগুলোর মধ্যে তোমরা একটা অবশ্যই কমন কিন্তু পেয়ে যাবে, গ্যারেন্টি। এরপর চলে আসছি প্রতিটি প্রশ্নের মান 2 নম্বরের জন্য। দেখো, নির্বাচন কমিশনের দুটি কাজ তোমরা দেখে যেতে পারো। ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম বা পোস্ট পদ্ধতি এ বলতে কী বোঝো? ছোট কোশ্চেন দেখবে। সার্বিক প্রাপ্তবয়স্কে ভোটাধিকার সম্পর্কে লেখো বলতে কী বোঝো? ভারতের নির্বাচন কমিশনের নিরপেক্ষতা বজায় রাখার জন্য দুটি শর্ত, এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2 নম্বরের প্রশ্ন ধরে নাও চলে এসেছে, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা বজায় রাখার দুটি শর্ত। আচ্ছা, নির্বাচনী এলাকা বলতে কী বোঝো? ফার্স্ট পাস্ট দ্য পোস্ট ব্যবস্থা বা সহজ সংখ্যাগরিষ্ঠ ব্যবস্থা দুটি সুবিধা লেখো। তো এই ছিল তোমাদের জন্য বিশেষ সাজেশন আমাদের রাষ্ট্রবিজ্ঞান থেকে। অন্যান্য সাজেশন বলতে ভূগোল, এছাড়াও আর্টসের অন্যান্য সাবজেক্টগুলি সাজেশন, বাংলা ইংরেজি সহ প্রত্যেকটি সাবজেক্টের সাজেশন পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি ফ্রি সাজেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, অথবা আমাদের ওয়েবসাইট www.scসবাংলা.com, এখানে তোমরা এই সাজেশনের পিডিএফগুলো সম্পূর্ণ ফ্রিতে কিন্তু পেয়ে যাবে। আর তোমরা কোন কোন বিষয়ের সাজেশন, লাস্ট মিনিট সাজেশন পেতে চাইছো অবশ্যই জাস্ট একটা করে কমেন্ট করে দিও। তোমার বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখতে পারো। তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে এই শুভকামনা জানিয়ে তোমাদের সাথে ছিলাম আমি সুরজিৎ কর্মকার। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।